আওয়ামী লীগ নিষিদ্ধ করে যে একটা মাইন কাচিপায় পড়েছে, এটা কি আস্তে আস্তে আপনারা বুঝতে পারছেন? পড়েছে দেখবেন কয়দিন পরে স্বীকার করবে। সারা দুনিয়া জুড়ে এখন ইনক্লুসিভ নির্বাচনের জন্য মোটামুটি চেপে ধরেছে, এবং যারা ওই নাটের গুরু, যারা এর আগে থেকে শুরু থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে বহু দেশ ছিল, এটা আমরা কম বেশি অনেকেই জানি, ওপেন সিক্রেট, অনেকে বলা বলিও করেন, রাজনীতিতে তারা সবসময় বলেন যে এখন এসে নির্বাচন যখন আসছে, যখন মেলানো হচ্ছে যে আর এই 18-24 বা সেই 14 নির্বাচনের মতো বিএনপি জামাত ছাড়া একটা নির্বাচন আওয়ামী লীগ করেছিল, যে বিতর্ক উঠেছিল, এখন আবার আওয়ামী লীগ বাদ দিয়ে বা 14 দল আওয়ামী লীগের বিরাট অংশ বাদ দিয়ে নির্বাচন করলে সেরকমই হবে, এবং এটা তো আন্তর্জাতিক মোড়লরা বুঝতে পারছে। এবার দেখেন খেলটা কোন জায়গায় লাগছে। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ আনাও যাচ্ছে না, মাঝখান থেকে রিফাইন্ড আওয়ামী লীগের আলাপটা উঠেছিল না, আলাপটা ঠিকঠাক ছিল, আলাপটা ঠিক। এখন প্যাচ যেটা লাগিয়েছে, প্যাচ যেটা লাগছে আর সেই প্যাচটা হলো শেখ হাসিনা। শেখ হাসিনার কাছে প্রস্তাব গেছে দুইটার মধ্যে, রহমান চৌধুরী বলেছেন না মানব জীবনে, যে তাকে বলা হয়েছিল যে আপনি আওয়ামী লীগ থেকে সরে দাঁড়ান, ভালো লোক টুক দিয়ে আপনি আওয়ামী লীগ করেন। শেখ হাসিনা সেই জায়গায় রাজি না। শেখ হাসিনার চিন্তা তিনি হচ্ছেন যে তার ছেলে সজীব ওয়াজেদ জয় অথবা সাইমা ওয়াজেদ পুতুল থাকবে। দেখেন বাংলাদেশে যে যাই বলেন না বলেন, বাস্তবতা স্বীকার করেন আর না করেন, বাংলাদেশে জিয়া পরিবার ছাড়া বিএনপি চলবে না, শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ চলবে না। এটা বাংলাদেশের বাস্তবতা রে ভাই। আর নাহলে এই দলগুলা ছিঁড়া বিড়া টুকরা টুকরা করে, এদের মধ্যে এত কুতুব আছে, একেবারে অন্য কিছু হয়ে যাবে। তো সেই জায়গায় এসে শেখ হাসিনা তার জায়গায় গোল হয়ে আছে। এটা বাংলাদেশে অনেক পলিটিশিয়ানরা জানে। আমরা যারা পলিটিক্স এর খোঁজ রাখি, পলিটিশিয়ানদের সঙ্গে যোগাযোগ রাখি, আমাদের কাছে তথ্যগুলো আসে। আমি নাম বলবো আজকে দায়িত্বশীল মানুষ বা দেশের ভিতরে গত 1 বছর ধরে যিনি সরকারকে সাংঘাতিক সহযোগিতা করছেন, তিনি তার মতামত জানাচ্ছিলেন যে সরকার এই রিফাইন্ড আওয়ামী লীগে রাজি ছিল কি ছিল না সুস্পষ্ট হবে না বললেও ধারণা করা যায় যে সরকার হয়তো শেষ পর্যন্ত সেরকম একটা কিছু করত। এখন মুশকিল হলো শেখ হাসিনা গো ধরাতে। আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে খুব দ্রুততার সাথে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের টপ লেভেলে যারা আছে তাদের বিচারের রায় হয়ে যাবে, মোটামুটি এটা তো ঘোষিত। বিচারের রায় হয়ে গেলে তারা অটোমেটিক্যালি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা আন্তর্জাতিক সম্প্রদায়কেও বোঝানোর চেষ্টা হবে, যেহেতু দেশের আদালত রায় দিয়ে দিচ্ছে, তাহলে তারা কিভাবে নির্বাচন হবে। তখন বাধ্য হয়ে আওয়ামী লীগকে যদি তার নির্বাচন করতেই হয়, হয় রিফাইন্ড মোডে, না হয় জাতীয় পার্টির ভিতরে। এই হচ্ছে সিচুয়েশন। এখন সর্বাত্মক ভাবেই অনেক কিছুই নির্ভর করে পার্শ্ববর্তী দেশ ভারত। যত যাই বলুক, ভারতকে অস্বীকার করার উপায় নেই, এবং ভারত মরিয়া তাকে আওয়ামী লীগকে ফিল্ডে আনার জন্য, এগুলো সবকিছু এখন ওপেন সিক্রেট, সবকিছুই সবাই জানেন। সেই সিচুয়েশনে আমি যেন কেন বলছি যে শেখ হাসিনা ঠেকাতে, আওয়ামী লীগ তো আছেই, শেখ হাসিনা ঠেকাতে যেসব মরিয়া উদ্যোগ, এই মরিয়া উদ্যোগের মধ্যে একটা ইন্টারেস্টিং খবর আমাদেরকে এই ধারণা নিতে আরো পুক্ত করে কিনা যে শেখ হাসিনা ঠেকানোর জন্য কত রকম মরিয়া হচ্ছে চারদিক থেকে। শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে 2-1 বন্ধের চিন্তা। কি বলা হচ্ছে? কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতা কর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অনলাইন বৈঠকে যোগ দিচ্ছেন। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গত বুধবার যে 244 জনকে গ্রেফতার করা হয়, তাদের মধ্যে 1.5 শতাধিক ব্যক্তি 2টি অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই বিষয়ে তুলে ধরা হয়। সূত্র জানায়, বৈঠকে আলোচনা হয় যে সরকার আপাতত রাতে অ্যাপ দুটি টেলিগ্রাম এবং বোটিং, এই দুটি অ্যাপ ব্যবহারে গতি কমিয়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখবে। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর 2 অ্যাপ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে। আসলে কোন কোন দৃশ্য এখনো বন্ধ আছে, বন্ধ হচ্ছে। আমি আপনাদেরকে এই বিষয়ে আমার একটা মতামত তুলে ধরবো। টেলিগ্রাম ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের একটি জনপ্রিয় অ্যাপ। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুর্ভ রুশ বংশোদ্ভূত। অন্যদিকে বোটিম কথা বলা, ভিডিও কল ও অর্থ আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ। বোটিমের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে। আচ্ছা, কোর কমিটির বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানাচ্ছে, বুধবার যে 244 জনকে গ্রেফতার করা হয়েছে, ইন্টারেস্টিং তথ্য, তাদের মুঠোফোন জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই জায়গায় আমার একটু কথা আছে। এতে দেখা গেছে তাদের মধ্যে 150 জনের বেশি টেলিগ্রাম ও বোটিং ব্যবহার করে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ সভায় যোগ দিতেন। বৈঠকে দুটি সংস্থার প্রতিনিধি জানান, সারা দেশে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ ব্যবহার করে আওয়ামী লীগের নেতা কর্মীদের সক্রিয় করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারে। এসব আলোচনায় টেলিগ্রাম ও বোটিং ব্যবহার নিয়ন্ত্রণের প্রাথমিক সিদ্ধান্ত অলরেডি নেওয়া হয়ে গেছে। তার মানে কি, শেখ হাসিনাকে ঠেকানোর জন্য, মানে দেখেন 1000 মাইল দূরে থেকেও এখনো তিনি তার নেতা কর্মীদের মধ্যে যেভাবে তিনি ইনভলভ আছেন। সবাই সিদ্ধান্ত, একজন ব্যক্তির সর্বোচ্চ 5টি সিম থাকতে পারবে। সিদ্ধান্ত ডিসেম্বরে কার্যকর করা হবে। এখন একজনের নামে 10টি সিম নেওয়া যায়। এটা একটা নিউজ আছে। এবার আসেন আমি যে বিষয়গুলো বলার চেষ্টা করছিলাম, একটা হলো যে ইন্টারনেট বন্ধ, এই ইস্যুটা ওয়ার্ল্ডে একটা ইস্যু। শ্রীলঙ্কায় সরকারই পড়ে গেল। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ একটা বড় ইস্যু হয়ে ওঠে। ইন্টারনেট বন্ধ হবে না, কিন্তু ইন্টারনেটের দুটি অ্যাপস বন্ধ হওয়া। একটা সরকার যখন তার অভ্যন্তরীণ কার্যক্রমগুলো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ঠিক মতো তুলতে না পারে,
তখন এই বিষয়গুলো সামনে চলে আসে না। এবং এর পাশাপাশি আরো যে পয়েন্টগুলো উঠে আসছে যে এই যে আওয়ামী লীগের নেতা কর্মী তাদেরকে সরাসরি ধরার পর তাদের ফোন চেক, এই ফোন চেকটা আদালতের নির্দেশ লাগে না, মানে আদালতের নির্দেশ ছাড়া এই কাজগুলো কতটা করা যুক্তিসঙ্গত। এর বাইরে আরেকটা ছোট নিউজ আছে, এই নিউজটা একটু চোখ বুলিয়ে আমি আপনাদেরকে বাদ বাকি আলোচনা শেষ করবো যে শেখ হাসিনার ঠেকানোর প্রক্রিয়াটা কোন দিকে যাবে এবং সেটার এই রাজনীতিতে এটার কি প্রভাব আছে। সেটা হলো আমার দেশ গত কয়েকদিন ধরে পোস্টমর্টম করছে, তারা মোটামুটি শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে, যেহেতু এই বক্তব্যগুলা এগ্রেসিভ বক্তব্য হিসেবে উপস্থাপন হয় এবং এতে করে এগুলোতে নিষিদ্ধের কাজ সারে না। মানে ওই যে বলছে না যে শেখ হাসিনা বক্তব্য নিষিদ্ধ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, প্রচার করলে শেখ হাসিনা বক্তব্য কেউ যদি কোনো সংবাদ মাধ্যম প্রচার করে বা কোনো ব্যক্তি ইউটিউব ফেসবুকে, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, আমরা দেশের আইনটা তো মানি, মানে চলছি, গত কিছুদিন ধরে তো মেনে চলছি, আমরা এটা করি না, কিন্তু আমার দেশ কাজটা করে যাচ্ছে, এটা আরো করছে কেন? মানে আপনি শেখ হাসিনা দুটা গালি দিয়ে বলেন যে শেখ হাসিনা এই করছে, তখন আপনি এটা প্রচার করতে পারবেন। মানে এক আইনের দুই রকম ব্যবহার দেখেন। ভারতে আওয়ামী লীগের আস্থানা উদ্ঘাটন আমার দেশের হেডলাইন, আমার দেশের হেডলাইন অনেকেই পড়লে পরে বলে ভাই আমার দেশের হেডলাইনের রেফারেন্স দিয়ে না, কিন্তু আমি এটা চোখ বুলিয়েছি। বেশ আওয়ামী লীগের যেসব পরিচিত মুখ ছবি দিয়ে জুলাইয়ের ছাত্র জনতা অভ্যুত্থানে একই মানে হেডলাইন নিউজটা শুরু হয় একই রকম গদবাধা ইয়ে দিয়ে। এবার ভেতরে আছে ভারতীয় গোয়েন্দা সংস্থা আইবি বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় অবস্থান নেয় এমন 774 পলাতক আওয়ামী ফ্যাসিস্টের একটি ডেটাবেস তৈরি করেছে। এই ডেটাবেসে তাদের নাম, ঠিকানা, পাসপোর্ট, টেলিফোন নম্বর উল্লেখ করেছে। ডেটাবেসটি আমাদের হাতে এসছে, মানে আইবির ডাটাবেস আমার দেশের হাতে আসছে। এই অনুসন্ধানের তথ্য ছাড়াও পলাতকদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। গত বছর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পরপরই এসব নেতা ভারতে পালিয়ে যান। পলাতক আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে তাদের স্ত্রী সন্তানও সেখানে অবস্থান করছেন। কোন নেতা তাদের ব্যক্তিগত কর্মকর্তা বাড়ির কাজের লোকের সঙ্গে নিয়েছেন। পলাতক আওয়ামী লীগ নেতাদের নাম, ঠিকানা সম্বলিত ডাটাবেস তাদের পরিবারের সদস্যদের তথ্য সন্নিবেশ করা হয়েছে। মানে এটাতেই তারা আস্তানা আবিষ্কার করেছেন। এসব নেতার মধ্যে কয়েকজন ইতিমধ্যে গণমাধ্যমে কথা বলেছেন। পলাতক নেতাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রথম দিকে শহরের পার্ক মার্কেট সহ বিভিন্ন জায়গায় প্রকাশ্যে চলাফেরা করতে দেখা গেল, বর্তমানে তাদের চলাফেরা সীমিত হয়েছে। আওয়ামী লীগ এর একাধিক সূত্র উল্লেখ করে বলছে এসব নেতার পারিবারিক ব্যয় পুরোটাই নিয়মিত বাংলাদেশ থেকেই যাচ্ছে। পলাতক শেখ হাসিনা আশ্রয় হয়েছে দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনের সুরক্ষিত বাড়িতে। অনুসন্ধানে জানা গেছে গত 10 আগস্ট পর্যন্ত ভারতের গোয়েন্দা সংস্থা এই ডাটাবেজে 774 জনের তথ্যপত্র আছে। এই 774 জনের এই তথ্যপত্র কসলিয়ে তারা বলছে যে এতে করে তারা আস্তানা বের করে ফেলছে। এখন এগুলো বের করার মূল উদ্দেশ্য হলো যে আগামী নির্বাচন কোনোভাবে যদি আওয়ামী লীগকে এই গেরা করে ফেলে, যে দেশে এত ভোটার সংখ্যক বাদ দিয়ে আন্তর্জাতিক চাপ বাদ দিয়ে ভোট করা মুশকিল, আবার করতে গেলে আওয়ামী লীগকে গিলতে হয়, মানে এখন না পারতেছে ফেলতে, না পারতেছে গিলতে, এই সিচুয়েশন। সেদিক থেকে এরকম একটা চিন্তা ভাবনার কথা শোনা যায় যে হ্যাঁ, ইলেকশনটা যদি হয়েই যায়, আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝানো গেল এরা তো মামলা সাজাপ্রাপ্ত, এরা তো অংশগ্রহণ করতে পারবে না। আর এদেরকে তো ভাবছিলাম ভেতরে ভেতরে বলবে যে রিফাইন্ড মুডে আসুক, তারা তো তাদের অনুশোচনা এনে এখন ইলেকশন আমরা করে ফেলছি, দেশের মানুষ ইলেকশন চাই, ইলেকশনটা হয়ে গেলে পরে মানুষ ভুলে যাবে আওয়ামী লীগ কথা আর কি। এরকম একটা মুডের ব্যাপার স্যাপার আছে, সে কারণে আওয়ামী লীগ ঠেকানো, প্যারালাল শেখ হাসিনা ঠেকানো, এইটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে, বোঝাই যায়, এবং সেই লক্ষণটাই চলছে বোধহয়। বাস্তবতা হলো গত 1 বছরের বেশি সময়ে বাংলাদেশে কত লক্ষ মানুষ বেকার হয়েছে, কত গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, তার কোনো খবর আছে সোশ্যাল মিডিয়ার কাছে, প্রিন্ট মিডিয়ার কাছে? আর তারা জনগণের টাকা নিয়ে আনন্দ ভ্রমণ করে। দেখুন, এটা কিন্তু একটা নির্মম বাস্তবতা। আমরা পলিটিক্স নিয়ে কথা বলি, প্রধান উপদেষ্টা বিশাল বহন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন, সেগুলো নিয়ে কথা বলি, কিন্তু অতি সাধারণ মানুষদের কি অবস্থা এটা নিয়ে কেউ কথাও বলে না, তাদের দিকে কেউ তাকায়ও না। কিন্তু একটা দেশ কিন্তু এর সাধারণ মানুষ যারা আছেন তারাই কিন্তু দেশটার মূল শক্তি, তারাই দেশটাকে কিন্তু গড়ে তোলেন। এই যুক্তরাষ্ট্রে যে লোকগুলি ডক্টর ইউনূসের সঙ্গে গিয়েছেন, ধরা যাক ওনার 2 মেয়ে গিয়েছেন, ওনার 2 মেয়ের কী ভূমিকা এই দেশ গড়ার ক্ষেত্রে? একটা মেয়ে তো ওখানেই থাকেন, তো ওনাদের পেছনে এই রাষ্ট্র কেন খরচ করবে? এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি এবং এই প্রশ্নটা তুলতে হবে। রোজবেলির নামের পেছনে যিনি আছেন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করার জন্য। মোহাম্মদ আসাদুজ্জামান লিখেছেন, প্রিয় মাসুদ ভাই, ছবিটি ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই ছবিটি নিয়ে তার প্রেস বাহিনী যেভাবে শেয়ার করে জাহির করতে চেয়েছেন যেন সারা বিশ্বকে আমাদের ইউনূস জয় করে ফেলেছেন।
আসুজ্জামান ভাই, আমি এই কথাই কিন্তু আসলে বলেছি। এরকম অনেক ছবি কিন্তু নরেন্দ্র মোদীও তুলেছিলেন ট্রাম্পের সঙ্গে। সেই ছবিকে তাদেরকে কোনো সমাধান দিতে পেরেছে, বরং ভারতকে আরো বেকায়দায় ফেলে দিয়েছে। কিন্তু মঈন ইসলাম লিখেছেন, বিএনপি জামায়াত যেভাবে গ্রামেগঞ্জের মানুষকে অত্যাচার করছে, এতে করে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। সাধারণ মানুষ আবার আওয়ামী লীগকে ক্ষমতায় চায়, এটাই সত্য। 49% মানুষ আওয়ামী লীগের পক্ষে আছে। যে আপনার এই মানে যে শতাংশের যে হারটা আপনি বলেছেন, এটা নিয়ে হয়তো আলোচনা হতে পারে, কিন্তু এটা ঠিক যে গ্রামগঞ্জের মানুষ কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে নানাভাবে অত্যাচারিত হচ্ছেন। পিস লিখেছেন, মাসুদ ভাই, দারুণ সুযোগ ছিল ডক্টর ইউনূস সাহেবের দেশটা ঢেলে সাজানোর, কিন্তু উনি পুরোপুরি ব্যর্থ, বরং বিভেদের জালে দেশটাকে ঘিরে ফেলেছেন। এটা নিশ্চয়ই উনি বিশ্বাস করেন নোবেল পুরস্কারের চেয়েও দেশের মানুষের ভালোবাসা অনেক জরুরি। উনি বিশ্বাস করেন? আমি জানি না, জানলে উনি এমন করবেন কেন? সুব্রত দেবরাত লিখেছেন, মাসুদ কামাল ভাই, আমি আপনার সুন্দর বিশ্লেষণ শুনি আর মানুষের চিন্তার জায়গাটা বোঝার জন্য কমেন্টগুলোও দেখি। তাতে আমার যা মনে হয়, মানুষের চিন্তার জায়গাটায় জং ধরা। দেশে নিরপেক্ষ লোকের সংখ্যা নেহাতি কম। সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের অধিকারের জন্য এদেশে কেউ রাজনীতি করেননি। সৎ সাহস নিয়ে বজ্রকণ্ঠে বলে যান সাধারণ মানুষের কথা। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ জনাব সুব্রত দেবনাথ। কালাম মিয়া লিখেছেন, রাজনীতিকে সমর্থনের ব্যাপারে আমি এই বিষয়টা এইভাবে বিবেচনা করি, 10টি শয়তানের মধ্য থেকে একটি শয়তানকে বেছে নেওয়া, যেটা তুলনামূলক কম ক্ষতিকর। মাসুম আহমেদ মিশু লিখেছেন, এই সরকারের ভুল ত্রুটি সমালোচনা করা যেতে পারে, কিন্তু ইউনূস সরকারের সাথে আওয়ামী লীগের তুলনা করা যাবে না। আওয়ামী লীগের অপরাধ করেছে, অন্যায় করেছে, এটাই বাস্তব। মিশু সাহেব, আমি আপনার সঙ্গে একমত। আসলে তুলনা করে কোনো লাভ নেই। ধরেন আপনি এখন প্রচণ্ড জ্বরে আক্রান্ত। এখন যদি আপনাকে আমি বলি, ভাই তুমি এত কাতর হচ্ছে কেন, তোমার তো গত বছর এর চেয়েও বেশি জ্বর হয়েছিল, এটা বললে কিন্তু আপনি জ্বর কমবে না। আপনি জ্বর কমার জন্য দরকার প্যারাসিটামল। সেই প্যারাসিটামলটা কে দিতে পারছে সেটাই হলো গুরুত্বপূর্ণ। কাজে দুটো খারাপ অবস্থার সঙ্গে তুলনা করা উচিতই না। আমরা কি চাই এবং সেটা কিভাবে পেতে পারি সেটাই হলো জরুরি। মোহাম্মদ শুকুর আলী লিখেছেন, মাসুদ কামাল ভাই, মেট্রো রেলের আর 2 পার্টের কাজ শেষ করার জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে আগের খরচের ডাবল। তাহলে কোনটাকে আপনি দুর্নীতি বলবেন? এরা তো ক্ষমতা পেয়ে পুকুর চুরি শুরু করেছে।